আমি মনে করি সবকিছুর পর আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এই দলটি কিন্তু জনমতের ভিত্তিতেই কিন্তু এখনো টিকে আছে। এত বাধা বিপত্তি নিষিদ্ধ আওয়ামী লীগ, তারপরও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। কারণটা হলো জনগণের কাছেই আমাদের জবাবদিহিতা। আমরা কোনো শক্তিশালী অথবা কোনো লাঠি বাহিনী, অস্ত্রধারী বাহিনী অথবা কোনো সন্ত্রাসী জঙ্গিদের উপর ভর করে আওয়ামী লীগ চলে না। আওয়ামী লীগ জনগণের জনমতের ভিত্তিতে যেহেতু পরিচালিত হয়, সে কারণে জনমতের কাছে জবাবদিহিতার জায়গাটি আরো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গড়ে তুলতে হবে। সেই জায়গা আমরা করতে দৃঢ় সংকল্পবদ্ধ এবং সেটা আমরা করব। এটা আপনি বলতে পারেন এটা আওয়ামী লীগের অঙ্গীকার, এবং এটা আমরা অত্যন্ত সতর্কতার সাথেই আমরা প্রতিপালন করব। আর অনেকে বলে যে আওয়ামী লীগ কোনো কিছুই বলছে না, কোনো কেন বলতেছে না, এটা যারা বলে মন করা কথা। আমাদের রাজনীতি করার সুযোগ দিলে, আমরা সুযোগ না, আমাদের রাজনীতি করার আমাদের অধিকার, সেই অধিকার ফিরিয়ে দিলে আমাদের অধিকার হয়ে যায়। তো রাজনীতি আমাদের অধিকার, রাজনীতি করার অধিকার আমাদের দিতে হবে, ভোটে অংশগ্রহণ করার অধিকার আমাদের দিতে হবে। আমরা যদি আমাদের কোনো ভুল থাকে, আমাদের যদি কোনো থাকে, সমালোচনা তো থাকতেই পারে, ভুল তো হতেই পারে, মানুষের ভুল হয়, সরকারের ভিতরে তো মানুষই তো রাষ্ট্র পরিচালনা করে, এখানে তো কোনো আলাদা কোনো কিছু না। তো সেইখানে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আলোচনা পর্যালোচনা করেই তো সে হিসাব দায় দায়িত্ব আমাদের জনগণের কাছে জবাবদিহিতার জন্য, জনগণের কাছে আমাদের ভালো মন্দ তুলে ধরা এবং আমাদের নিজেদের ভিতরের আত্মোপলব্ধির জায়গাটাও আমরা তৈরি করা দরকার, এবং সেগুলো আমরা আমাদের নেতাকর্মীরা করে। এবং আওয়ামী লীগই হলো, মানে বলবে হয়তো আমি আওয়ামী লীগের মানুষ, আমি তো বলবোই, তারপরেও আমি বলুক, তারপরেও বলবো আওয়ামী লীগ কিন্তু জবাবদিহিতার আত্মসমালোচনা করার দল। আওয়ামী লীগ কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের গঠনতন্ত্র এখনো যেভাবে গণতন্ত্রের যে চর্চার যে ধারাবাহিকতা প্রতিপালিত হয়, বাংলাদেশে কিন্তু আর কোনো রাজনৈতিক দল নেই। সেই বিবেচনায় আমরা আমাদের জায়গাটা অত্যন্ত পরিষ্কার, স্বচ্ছ। আমরা ভুলকে অস্বীকার করি অথবা অন্যায়কে আমরা সমর্থন করি, এরকম দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী আমাদের আত্মসমালোচনা কিন্তু অনেক বেশি আমরা করি, আপনি দেখবেন অনেক বেশি আমাদের দলে হয়, এরকম আর কোনো দলে হয় না। আমরা এমন অনেক দল আছে, আমি নাম বলতে চাই না, যাদের অপরাধ, তাদের কর্মকাণ্ডে সারা দেশ না বিশ্বে ছড়িয়ে গিয়েছিল, তাদের মানে অতীত কর্মকাণ্ড নিয়ে বিশ্বে ছড়িয়ে গেছে, এখনো শেষ হয়েছে বলে যেটা বলার চেষ্টা করে শেষ হয়, এটা সময় বলে দেবে। কিন্তু তার কোনো সমালোচনা কিন্তু ওই দলগুলো ভিতরে কখনোই কোনো একটা মাঠ পর্যায়ে তৃণমূলের একজন মানুষ করে না। কিন্তু আওয়ামী লীগ একটি ভিন্ন মাত্রার দল, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা সবসময় আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, এটা কিন্তু চলছে। এটা আওয়ামী লীগকে আরো শক্তিশালী হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য, আওয়ামী লীগের নেতাদেরকে আরো সতর্ক হওয়ার জন্য, জবাবদিহিতার জায়গাটি যাতে সবসময় মাথায় থাকে, এই জায়গাগুলো কিন্তু আওয়ামী লীগের ভিতরেই আছে। সুতরাং আওয়ামী লীগকে আমাদেরকে সময় দিয়েছেন আফম বাহাউদ্দিন নাসিম ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের সকলের নেতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। নাসিম ভাই, আমি আপনাকে জাস্ট বলবো যে 2024 5ই আগস্ট থেকে শুরু করে 2025 একটা লম্বা সময় বাংলাদেশের উপর দিয়ে ঝড় বয়ে গেছে, অনেককে আমরা হারিয়েছি। এই পুরো সময়টা যদি আপনার পক্ষ থেকে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আজকে এমন একটি দিন, ইংরেজি বর্ষের প্রথম দিন, এই দিনটি হলো যে এগিয়ে যাওয়ার জন্য এবং পুরনো দিনগুলোর পুরনো জরাজীর্ণতা, করুণ অবস্থা, পরিস্থিতি, যে বিষয়গুলো নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছে, সেই উত্তর তো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব।
তবে আমি আজকের এই দিনটিতে প্রথমেই সবাইকে সুস্বাগত জানাই এবং নববর্ষের, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। আমরা বিগত দিনগুলোতে যে অন্ধকারাচ্ছন্ন সময়গুলো, যে বেদনা বেদুর সময়গুলো আমরা পার করে যাচ্ছি, এবং আমরা আর কতদিন এটা শেষ হবে, পরিসমাপ্তি ঘটবে আমরা জানি না। তবে আমাদের প্রত্যাশা 2026-এর আজকে থেকেই আমরা নতুন আশা, নতুন উদ্দীপনা, নতুন প্রাণ, মহৎ মানবিক দৃষ্টিভঙ্গিগুলোকে আমরা উদারতার সাথে আমরা দেখব, এবং আমাদের দেশে, বাংলাদেশের মানুষ, প্রতিটি নাগরিক, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সবাই যার যার অবস্থা থেকে, এবং আওয়ামী লীগের নেতাকর্মী সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও সবাই যাতে শান্তিতে, স্বস্তিতে, ভয় ভীতি, বিপদ আশঙ্কা শঙ্কা, মব সন্ত্রাস থেকে বেরিয়ে এসে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যেতে পারি। আজকের দিনে এটাই হোক আমাদের প্রথম প্রত্যাশা। আজকে আপনি যে প্রশ্নটি করেছেন, 2024 সালের 5ই আগস্টের পর থেকে অদ্যাবধি পর্যন্ত একটা দীর্ঘ সময়, এবং মনে হয় যেন সময় আর শেষ হয়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিনে পরিণত হয়েছে, প্রতিটি দিন যেন প্রতিটি মাসে, প্রতি মাস যেন মনে হয় বছরে পার করছে। এর কারণটা হলো করুণ এবং দুর্বিষহ জীবনযাপন করছে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা, বাংলাদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ, বিবেকবান সমাজ, কবি, সাহিত্যিক, লেখক, সর্বোপরি ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য মানুষের উপরেও মনে হয় টার্গেট করেই তাদেরকে আক্রমণ করা, হত্যা করা, তাদের সম্পদ লুণ্ঠন করা, বিতরণ করা, দেশে যাতে তারা নির্ভয়ে নিঃসংকোচ চিত্তে বসবাস করতে না পারে, এর একটা অপচেষ্টাই যেন চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তার পাশাপাশি গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক শক্তি এবং ছাত্র শক্তি, ছাত্র সমাজ, যারা বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ সহ অন্যান্য প্রগতিশীল সংগঠনের তো আছেই, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মতো নিষিদ্ধ সংগঠনে সর্বপ্রথম এই অগ্রগামী ছাত্র সংগঠন, যারা দৃঢ়তার সাথে সংগ্রাম, সাফল্য সবসময়, যারা ভ্যানগার্ড হিসাবে বাঙালির ইতিহাসের সাথে, বাংলাদেশের ইতিহাসের সাথে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে, সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাই সব বিবেচনায় বাংলাদেশে মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মীরা, ধর্মীয় সংখ্যালঘুরা এবং বিবেকবান মানুষরা ভালো নেই। অধিকাংশ মানুষই কষ্টে আছে, দুঃখে আছে। কারাগার, অত্যাচার, মিথ্যা মামলা, গণমামলা, আইসিটি অ্যাক্টের বিচারের রায় দিয়ে, তথাকথিত আইসিটি অ্যাক্ট আদালত গঠন করে, রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের আদালতে, বিচারালয় তৈরি করে, বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনাকে ক্যাঙ্গারু কোর্টের ফরমাইশি রায় দিয়ে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে, সারা দুনিয়া থেকে এটা অগ্রহণযোগ্য হিসাবে তারাও প্রতিবাদ জানিয়েছেন এবং তারা নিন্দা জানিয়েছেন। অনেকে এই অন্যায় কাজটিকে পুনর্বিবেচনার জন্য অথবা আদালত বাতিলের কথাও বলেছে। সব এই হলো বাংলাদেশের অবস্থা। মানুষের শান্তি নাই, স্বস্তি নাই, শান্তি নাই, আইনের শাসন নাই, মব সন্ত্রাসীদের, জঙ্গিবাদীদের এবং ধর্মভিত্তিক রাজনীতির বিবেচনায়, সাম্প্রদায়িক গোষ্ঠীর উন্মাদনায় দেশ আজ অতিষ্ঠ। দেশের মানুষের জীবন যেন, এখানে জীবনের যেমন কোনো নিশ্চয়তা নেই,
এখানে স্বাভাবিক জীবনের কোনো গ্যারান্টি নেই, এবং বাংলাদেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর যে গ্যারান্টি চায় সেটাও বাংলাদেশে এখন নেই। এই হলো বাংলাদেশের অবস্থা। ধন্যবাদ। জি, ধন্যবাদ। বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুরও নিশ্চয়তা নেই, কবরেও শান্তি নেই। মানে যারা মারা গেছেন কবরেও তাদেরকে নির্যাতন করা হ্যাঁ, হচ্ছে। কবর থেকেও তুলে এনে পুড়িয়ে হত্যা করা হয় এবং সেটাই। আগুন সংযোগ করা হয়। মৃত্যুর জি, পরেও আবার হাত পা বেঁধে মানুষকে মেরে, মানে দীপক একদম। দাসের কথাই আমি বলি, তাকে ধরে পিটিয়ে হাত পা বেঁধে মেরে, মানে হত্যা করে তারপরে অগ্নি সংযোগ করে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এই বিভৎসতা তো বাংলাদেশ কখনোই মানুষ দেখেনি। এই বিভৎসতা, এই নির্মমতা তো বাংলাদেশের মানুষরা ধর্মের প্রতি অবমাননার নামে সংখ্যালঘু মানুষদের উপরে, সম্প্রদায়ের উপরে এই নির্মমতা, এই আক্রমণ, এই হত্যা, এটা তো আমাদেরকে মর্যাদা ক্ষুণ্ণ করে, আমাদেরকে জাতি হিসাবে আমাদের অসম্মানের জায়গাটা বিশ্ববাসীর কাছে আমাদেরকে ছোট করে। বাঙালি জাতি তো ছোট জাতি না। একেবারেই। এবং আমরা দেখছি যে গত 17 মাসে তো ঘটেছেই, বিশেষ করে তফসিল ঘোষণার পর থেকে হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বাংলাদেশের গণমাধ্যমে অগ্নিসংযোগ, ছায়ানটে অগ্নিসংযোগ, ভারতীয় দূতাবাস, বাংলাদেশে যে অফিসগুলো আছে সেখানে অগ্নিসংযোগ করা, অর্থাৎ ভারত বাংলাদেশ একটা বিদ্বেষের সেন্টিমেন্ট তৈরি করা, পাশাপাশি সনাতনীদের উপর নির্যাতন, আক্রমণ, হত্যাযজ্ঞটা এমন নির্মম পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশের মানুষের সামনে বেশ কিছু প্রশ্ন এসে দাঁড়িয়েছে। যেমন ইউনূস এবং জামাত জোট সহ জঙ্গিদের এক ধরনের উস্কানি আছে ভারতের জন্য। তো সেক্ষেত্রে একটা যুদ্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে সাধারণ জনগণ কিন্তু আতঙ্কিত। সাধারণ জনগণ কিন্তু ভারতের প্রতি সেই বিদ্বেষ নেই, কিন্তু এই বিদ্বেষটা বিশেষ একটি গোষ্ঠী, এবং সেটা 1971 সালের পরাজিত সেই গোষ্ঠীরাই। কাজে এরকম একটি অবস্থা যখন বাংলাদেশে বিরাজ করছে, এরকম একটি অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানটা কোথায়? যদি আজকে এরকম যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে বা তৈরি করতে চেষ্টা করে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ আগের চাইতে অনেক সাংগঠনিকভাবে গোছানো, শক্তিশালী হয়েছে, সেটি বাংলাদেশ আওয়ামী লীগের এই মুহূর্তের রাজনৈতিক কর্মকাণ্ডেই বোঝা যায়। তখন এরকম অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানটা কি? দেখুন, আমরা কারোর সাথে বৈরিতা, শত্রুতা আমরা করতে চাই না। আমাদের নীতি হলো, আওয়ামী লীগ হলো কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চাই। এটা নিকট প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতবর্ষই শুধু আমরা, সারা দুনিয়াতে যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, হাতে গোনা দু একটি দেশ বাদে, সবার সাথেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমরা অগ্রগতির পথে আমরা হাঁটতে চাই। আমরা বাংলাদেশের মানুষের যুদ্ধ পরিস্থিতির যে কথাটি আপনি বললেন, এটি একটি গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য সেই গোষ্ঠী ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করার চেষ্টা করে। সেই গোষ্ঠী রাজাকার, যুদ্ধ অপরাধী, তারা আমাদের নিকট প্রতিবেশী বন্ধুদের সাথে সম্পর্কের অবনতি ঘটিয়ে মানুষের মানে নিরাপত্তার অভাব তৈরি করা, নিরাপত্তা যাতে বিঘ্নিত হয়, মানুষের জীবন আশঙ্কার ভিতরে, ভয়ের ভিতরে অথবা ভীতিকর পরিবেশ সৃষ্টি হলে ওই অপশক্তির, ওই স্বার্থান্বেষী মহলের স্বার্থ সিদ্ধি হয়। তাতে আমি মনে করি আওয়ামী লীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আমরা কারোর সাথে বৈরিতা নয়, আমরা সম্মানের ভিত্তিতে আমরা পারস্পরিকভাবে বন্ধুত্ব করে তুলব। অংশীদারিত্বের জায়গাতে আমরা এগিয়ে যাওয়ার পথে একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরকে
যেটা আজকের দুনিয়ার যে নিয়ম, অর্থনীতির পরিভাষায় এসে সারা পৃথিবী একটি গ্রাম, সেই বিবেচনায় আমরা সবাই মিলে বসবাস করছি, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। এবং আমাদের সভাপতি, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই নীতিতে বাংলাদেশকে দেখেন একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার শাসনের সময়টিতে আমরা সম্মানের জায়গায়, তিনি শুধু সরকারকে না, গোটা বাঙালি জাতিকে একটা মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আমরা উন্নয়ন অগ্রগতি রোল মডেল হিসাবে বাংলাদেশ প্রেজেন্টেটেড হতো, বাংলাদেশ বিভিন্ন বিশ্ব সভায় আলোচিত হতো। এবং এই প্যাটার্ন কিভাবে করেছে বাংলাদেশের এই উন্নয়ন, পিছিয়ে পড়া দেশটা কিভাবে উন্নয়ন করে করে এগিয়ে যেতে পেরেছে, সেই দৃষ্টান্ত দেখার জন্য আমরা দেখেছি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি বলতেন তোমরা তার পূর্বপুরুষদের দেশ নাইজেরিয়াতে যে এবং বিভিন্ন দরিদ্র গোষ্ঠী জনগোষ্ঠীর কাছে যে দেশে যে উনি বলেছেন তোমরা যাও বাংলাদেশে দাও, এখান থেকে দেখে আসো। সেখানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে একটি দেশকে অতি অল্প সময়ে মানে ঘুরে দাঁড়াতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, কিভাবে উন্নত করতে হয়, সেটা জেনে আসো। মূল মন্ত্রটা সেখান থেকে নিয়ে আসো, শিখে আসো। এটা তো আমাদের গৌরবের জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছিল। আজকে সেই জায়গাটাতে আমরা নেই, আমরা হারিয়ে ফেলেছি। কারণটা হলো প্রতিটি মুহূর্তই হলো বর্তমান অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের, এই অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার, এই সরকার খুনিদেরকে প্রশ্রয় দেয়, এই সরকার খুনিদেরকে রেহাই দেয়, খুনিদেরকে রক্ষার জন্য অবৈধ সরকার অবৈধভাবে সংবিধানের উপরে অর্ডিন্যান্স জারি করে 5ই আগস্টের আগে থেকে জুলাইয়ের 24 সালের জুলাইয়ের 15 তারিখের পর থেকে 5ই আগস্ট এবং পরবর্তী অদ্যাবধি পর্যন্ত এই খুনের মব সন্ত্রাসীদের, খুনিদের, জঙ্গিদের এবং সাম্প্রদায়িক গোষ্ঠী সাম্প্রদায়িক দামামা বাজিয়ে দেশের ভিতরে প্রতিহিংসার এবং দেশের খুনের রাজনীতিকে, খুনিকে প্রশ্রয় দিয়ে একটা খুনিদের রাজত্বে উচ্ছৃঙ্খল এবং বেআইনি কর্মকাণ্ড, অসাংবিধানিক কর্মকাণ্ড করার সমস্ত আয়োজন সম্পূর্ণ করে মব সন্ত্রাসের জনক হিসাবে বর্তমান দখলদার সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সাহেব সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। এখন বাংলাদেশের মানুষ ওনার কাছ থেকে কোনো আশা করে না, কোনো প্রত্যাশা নাই। একটা সময় কিছু লোক ভেবেছিল, উনি যেভাবে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে আমরা বড় মাঠের খেলোয়াড়। তো বড় মাঠের খেলোয়াড় এই 16 মাসে খেলে কোথায় দেশটাকে ঠেলে দিয়েছে, এটাই তো আজকে প্রশ্ন। সুতরাং বাংলাদেশের মানুষ এখন আর সন্ত্রাসী, জঙ্গি এবং অত্যাচারী খুনিদের পৃষ্ঠপোষক এবং বাংলাদেশকে যারা বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বের সম্পর্কের যে ধারাবাহিকতা ছিল মহান মুক্তিযুদ্ধের পর থেকে অদ্যাবধি পর্যন্ত, এখনো আমরা মনে করি সেই সম্পর্ককে আমরা মর্যাদার সাথেই আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিকভাবে এবং দ্বিপাক্ষিকভাবে আমাদের রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব সকলে, এটা কারো একক দায়িত্ব নয়। কারোর সাথে যুদ্ধ ঘোষণা করে আমরা ভারতের চিকেন নেট কেটে দিয়ে দখল করে নেব, বাংলাদেশের ম্যাপের সাথে আর একটা দেশের অংশ যোগ করে দিয়ে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লোটার, আর এটা হলো যে তাদের গোষ্ঠী ফায়দা লোটার চেষ্টা। বাংলাদেশ পাকিস্তানের প্রেসক্রিপশনে তারা এজেন্ট হয়ে কাজ করছে, তারা পাকিস্তানিদের প্রেসক্রিপশন, পাকিস্তানিদের পারপাস সার্ভ করা, আইএসআই এর এজেন্টদেরকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তানিদের পারপাস সার্ভ করার ব্যবস্থা করা, মানে তো বাংলাদেশের জন্য নিরাপত্তার অভাব তৈরি করা। নিরাপত্তার অভাব তো প্রতিটি মুহূর্ত আমাদের শান্তিপ্রিয় নাগরিকরা বোধ করতেছে। এটা বাংলাদেশ আওয়ামী লীগ চায় না, বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে না। এবং যারা বাংলাদেশের পক্ষের শক্তি, যারা গণতান্ত্রিক শক্তি, যারা বাংলাদেশকে ভালোবাসে, সেই দেশপ্রেমিক মানুষ এটা কখনো চাইতে পারে না। যারা দেশপ্রেমিক নয়, যারা বিদেশি প্রভুদের
পদলেহী দাল, তারা এগুলো করে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের তরুণ প্রজন্ম থেকে আরম্ভ করে যারা দেশের বোদ্ধা, দেশের জনগণ, সে জনগোষ্ঠীকে মারাত্মক ধরনের হুমকির ভিতরে, অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। এটাই হলো চরম বাস্তব কথা। জি, একদমই সেদিকেই চলে গেছে এবং সাধারণ মানুষজন কিন্তু 80%-এরও বেশি মানুষ মতামত জানিয়েছে বিভিন্ন জরিপে যে মোহাম্মদ ইউনূসের সময় তারা ভালো নেই, তারা মোহাম্মদ ইউনূসের সরকারের শাসন ব্যবস্থায় সন্তুষ্ট নয়, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এরকম মতামত 80% মানুষের পাওয়া গেছে। যাই হোক, নির্বাচন নিয়ে যে জায়গাটি তৈরি করেছে তারা, এবং নির্বাচনে আমরা দেখছি যে মোহাম্মদ ইউনূস এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যে সেই উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর জামাত ইসলাম সহ বিভিন্ন দেশে যারা নিষিদ্ধ, সেই নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিয়ে, দলকে নিয়ে তার যে জোট, তাদেরকে কিন্তু শক্তিশালী করে ফেলেছে। এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে তারা রাজপথটাকে দখল নিয়ে এক ধরনের হুঙ্কার দিচ্ছে সারাক্ষণ। কিন্তু এরকম একটি অবস্থায় নির্বাচন হলেও তারা যেমন জঙ্গিদেরকে সামনে আনতে চায়, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে তো তারা সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। পাশাপাশি যদি নির্বাচন না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তী সরকারকালীন যে মেয়াদ, সেটাকে দীর্ঘ মেয়াদে নিয়ে যেতে পারছে। তার মানে তার জন্য দুটোই সুবিধাজনক অবস্থা। এরকম একটি অবস্থায়ও যেখানে রাজনৈতিকভাবে কার্যকলাপ নিষিদ্ধ বা হামলা মামলায় জর্জরিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী, সেখানে দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা, আমাদের আস্থা ভরসার বাতিঘর শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু খুব ঘোষণা দিয়ে বলেছেন যে আমরা নির্বাচনের করতে চাই, কিন্তু আমাদেরকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না। আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যদি মানে নিয়মতান্ত্রিক ভাবে হয় আমরা নির্বাচন করব। এটার ব্যাখ্যাটা যদি জনগণকে একটু খোলাসা করতেন, কারণ অবৈধ ইউনূস সরকার, অবৈধ নির্বাচন, অবৈধ প্রক্রিয়া, তাহলে সেই অবৈধ প্রক্রিয়ার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন, সেটা যদি একটু জনগণকে আরো স্পষ্ট করে দিতেন। ধন্যবাদ। আপনার প্রশ্নের ভিতর দিয়ে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, তারপরও আমি দু একটি কথা বলছি। আমি তো সাধারণ মানুষ, আমি বললে সেটা হবে না, আপনি নেতা, আপনি বললেই সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি যেটা বলেছেন যে অবৈধ দখলদার সরকার হলো ইউনূস সরকার। এই সরকারকে রাজনৈতিকভাবে তার শুরু থেকেই আমরা দেখেছি ফ্যাসিস্টদেরকে পদাঙ্ক অনুসরণ করেই রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করেছে। এই ফ্যাসিস্ট সরকার, যার বৈধতা নেই, যার ম্যান্ডেট নেই, সেই সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছে এবং সেই সরকার যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এগুলো শিডিউল ঘোষণা করা হয়েছে। আপনি বলতে পারেন নির্বাচন শিডিউল, এটা সবকিছুকে ভিতরে দিয়ে তাদের লক্ষ্যই হলো বাংলাদেশের জনগণ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। বাংলাদেশের জনগণের বৃহত্তম অংশ যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সেক্ষেত্রে তার কি সুবিধা হবে? আমি প্রথমে এই কথাটার উত্তর দিতে চাই। বৃহত্তম জনগণের অংশ হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সমর্থক 14 দল আছে, মহাজোটের কয়েকটি দল আছে, বেশ কিছু দল আছে, প্রগতিশীল রাজনৈতিক দলগুলো আছে, অনেকেই নির্বাচন করতে পারতেছে না, ইলেকশন করতে দেওয়া হচ্ছে। তার প্রথম হলো বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কার্যক্রম বন্ধ নামে প্রকারান্তর আওয়ামী লীগ কিন্তু এখন নিষিদ্ধ, এবং আওয়ামী লীগের কোনো কার্যক্রম, নেতা কর্মীরা কোনো মিছিল, মিটিং, প্রচার, কোনো কিছুই, কোনো মানবিক কার্যক্রমও করতে পারে না, কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারে না, কোনো সাংগঠনিক কার্যক্রম করতে পারে না। উপরন্তু আমাদের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করে নাই, শুধু লক্ষাধিক নেতাকর্মী এখন কারাগারে আছে। আমাদের এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিকদেরকে লক্ষ 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 মিথ্যে মামলা দেওয়া, খুনের মামলা দিয়ে
কোথাও বেআইনি আইসিটি আদালতে, কোথাও মিথ্যে মামলা দিয়ে বিভিন্ন আদালতে বিচার কার্যক্রম শুরু করেছে, গ্রেপ্তার করে বেল দেওয়া যাবে না, কোনো জজ আদালত যাতে বেল না দেয়, জামিন না দেয়, তার জন্য ক্ষমতা প্রয়োগ করে এটা সম্পূর্ণ বেআইনি করে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে। এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের মতো তরুণদের সংগঠন, ছাত্রদের, তরুণ প্রজন্মের যে সংগঠন করার স্বপ্ন দেখে, কৈশোরকাল পার করেই তারা মনে করে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন সংগঠনটি, কোন ছাত্র সংগঠনটির সাথে সংযুক্ত হলে গণতন্ত্রের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, ছাত্রদের উন্নয়নের জন্য, ছাত্র শিক্ষা সমস্ত পরিবেশকে এটা সুন্দরতম পরিবেশ সৃষ্টি করা যায়, সেই সংগঠনটি করার স্বপ্ন দেখত আমাদের তরুণ অগ্রগামী প্রজন্ম। সেই সংগঠনটিকে বাতিল করে, নিষিদ্ধ করে দেওয়া। এর মানিটা হলো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আপামর জনসাধারণ যাতে আওয়ামী লীগ থেকে মুখ ঘুরিয়ে নেয়। আওয়ামী লীগের ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য, আওয়ামী লীগের ঐতিহ্য হলো গণতান্ত্রিক ধারাবাহিকতায় গণতন্ত্রকে শক্তিশালী করা, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই জনগণের মতামতের ভিত্তিতে দেশের জন্য কাজ করা। দেশপ্রেমিক দল, গণতান্ত্রিক দল হলো বাংলাদেশ আওয়ামী। যে দলটি কখনোই সন্ত্রাসের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়নি, ষড়যন্ত্রের রাজনীতির সাথে আওয়ামী লীগ কখনোই, গত ৭৬ বছর পার হলো আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে, এই সংগঠনটি এটাই হলো সবচাইতে গৌরবময় অধ্যায় যে ষড়যন্ত্র, হত্যা, কু অথবা সাম্প্রদায়িক রাজনীতি, অর্থাৎ অসাম্প্রদায়িক রাজনীতির দৃঢ় বিশ্বাস থেকে, দৃঢ় অঙ্গীকার থেকেই আওয়ামী লীগ এই ৭৫ বছর পার করে ৭৬ বছরে পা দিয়েছে। এটা হলো আওয়ামী লীগের ইতিহাস। সে কারণে বাংলাদেশের বৃহত্তর জনগণ আওয়ামী লীগকে শত বাধা বিপত্তি, চরম ও দুঃসময়েও আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। সেই বিবেচনায় আজকে আমি দীর্ঘ আলোচনা করতে গেলে আরো আলোচনা আপনি করতে পারবেন, আমি শুধু যে সেই প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হয়, অপমানিত করা হয়। কিন্তু বিজয়, এই তো আমাদের আজকে ১ তারিখ, গতকালই আমাদের বিজয়ের মাস শেষ হলো। এই গত ১ মাসে আমরা দেখেছি কিভাবে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়, কিভাবে মুক্তিযুদ্ধের বিজয়ের গৌরব গাথাগুলোকে অস্বীকার করা হয়, কিভাবে জাতির পিতার নামকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ না করে মুক্তিযুদ্ধের কথা বলা হয়। জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করে, বঙ্গবন্ধুর নাম অস্বীকার করে, আওয়ামী লীগের নাম উচ্চারণ না করে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, কথা বলে, বক্তৃতা দেয়, প্রকারান্তে বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করে। এগুলো হলো বর্তমান এই অবৈধ দখলদার সরকারের কার্যক্রম। দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, অথচ ইতিহাস বিকৃত করা হচ্ছে। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, নিষিদ্ধ করা হয়েছে। তাহলে যে দলের সাথে মাটির সাথে সম্পর্ক, যে দলের সাথে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক, বাংলাদেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, সেই দলকে বাদ রেখে কারা ইলেকশন করতেছে? তারা কারা? তাদের রাজনৈতিক পরিচয় কি, অতীত ইতিহাস কি? এরা সাম্প্রদায়িক, এরা পাকিস্তানি দালাল, এরা অনেকেই পাকিস্তানের দালালই, শুধু না আইএস এর এজেন্ট হিসাবে পাকিস্তানের দালালি করে, এবং বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষের উপর কাঁধে ভর করে, রাষ্ট্রীয় ক্ষমতা এখন যারা আছে সেই ফ্যাসিস্টদের কাঁধে ভর করে দেশে অশান্তি না, শুধু দেশের বাইরেও অশান্তি, সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় সেই গোষ্ঠীর তল্পি বাহক, ধারক বাহক যারা, তারা নির্বাচন করবে, আর আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। তার মানে ইলেকশন না, কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা সকল বিবেচনায়, আওয়ামী লীগের জনপ্রিয়তা বর্তমান অবস্থা গত 2 মাসের 3 মাসের বিভিন্ন জরিপ এবং
তাতে হলো 50 ভাগের উপরের মানুষ এখন আওয়ামী লীগকে সমর্থন। আর আওয়ামী লীগের যতগুলো নির্বাচনে আওয়ামী লীগ সৃষ্টি হওয়ার পর থেকে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, এই সকল নির্বাচনে 2টি মাত্র নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে। বাকি নির্বাচনে আওয়ামী লীগ অধিকাংশ জায়গায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। তো 2টি জায়গায় আমরা হেরেছি, আমরা জিততে পারিনি, এটা সত্য। কিন্তু দেখা গিয়েছে আমরা নির্বাচনে জয় পরাজয় যাই থাক না, কিন্তু আমরা জয়কে যেমন আমরা বিজয়ী হয়েছি, জনগণকে সাথে নিয়ে আমরা দেশের জন্য কাজ করেছি। আমরা ইলেকশনে আমরা বিজয়ী না হয়েও আমরা কিন্তু মেনে নিয়ে জনগণের সাথে থেকে বিরোধী দলের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, এটা ইতিহাস আছে। তো সেই দলটিকে বাদ দিয়ে সেই দলের ভোটার হলো 50 ভাগের উপরে এখন বর্তমান অবস্থা। এবং অতীতের নির্বাচনের যে জরিপটি আমি বলতেছিলাম, সেই বিবেচনায় সব সময়ই আওয়ামী লীগের ভোটের জয় এবং পরাজয় 2 ক্ষেত্রেই ভোটের যে পার্সেন্টেজ ছিল 40+- এবং আমরা যখন আমরা বিজয়ী হয়েছি তখনও কোথাও 42% হয়েছে, কখনো এটা 2008 সালের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে বোধহয় 48%-এর কাছাকাছি আওয়ামী লীগ ভোট পেয়েছিল। আওয়ামী লীগ 2001 সালে যখন আমরা নির্বাচনে পরাজিত হয়েছি তখনও কিন্তু আমরা 40%-এর উপরে ভোট পেয়েছি। বিএনপি জামাত নির্বাচন করেও কিন্তু তারা আমাদের চাইতে কম ভোট পেয়ে তারা বেশি আসন পেয়েছে, যেটা আমরা আমাদের দল থেকে যেটা যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই অভিযোগ আমাদের মাননীয় নেত্রী করে এসেছিল। যাই হোক, তারপরও এখন যে ইলেকশন হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, ইলেকশনই করতে পারবে না। নির্বাচন কমিশন তথাকথিত অবৈধ নির্বাচন কমিশন, অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকারের ঘোষিত নির্বাচন কমিশনের তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয়। তারা আওয়ামী লীগের ব্যালটে ঐতিহ্যগতভাবে নৌকা মার্কা এই 54 বছর পাকিস্তান আমলে এই নৌকা মার্কা ব্যালটে থাকতো, সেই ব্যালটের মার্কা থেকে নৌকা মার্কার প্রতীককে বাদ দিয়ে তারা ইলেকশন করতেছে। ইলেকশনে তো বাংলাদেশের মানুষ এই 50% ভোটার তো ভোট দেবে না, কারণ তারা যাকে ভোট দিবে, যেই মার্কায় ভোট দিবে, যেই দল আওয়ামী লীগকে ভোট দিবে, সে মার্কা না থাকলে সেই ইলেকশন না করলে তারা ভোট কেন্দ্রে যাবে না। ভোট কেন্দ্রে যখন যাবে না, যেহেতু তাদের দল নাই, তারা ভোট কেন্দ্রে যাবে না। ভোট কেন্দ্রে না গেলে তো 50% মানুষ তো ইলেকশনে প্রথমেই গেল না, প্রথমেই ভোট দিতে পারলো না। তার মানে কি 50 ভাগ মানুষ এই ভোটে যাবে না। যে মানুষটা ভোট দিতে যাবে না, যাওয়ার যার সুযোগ নাই, সেই মানুষটি তো অন্য ভোটারদেরকেও প্রভাবিত করবে। অন্য ভোটারদেরকেও বলবে আমরা যাবো না, তুমি যাবা, আমরা যাচ্ছি না, আমরা কেন ভোট দিতে পারছি না, আমরা যাবো কেন, এরকম তো তারা বলবে। সেক্ষেত্রে আরো 10-15% ভোটার কিন্তু প্রভাবিত করবে এবং তারাও ভোট কেন্দ্রে যাবে না। তো 70-75 কি 80 ভাগ মানুষ যদি না যায়, ভোট কেন্দ্রে না ভোট না দেয়, তাহলে সেটা তো নির্বাচন, সেটাকে আমরা নির্বাচন হিসাবে দেখিও না। বাংলাদেশের মানুষও এই নির্বাচন প্রত্যাশা করে না। এই নির্বাচন যেটা এখন যে ঘোষণা দিয়ে যে শিডিউল করেছে যে নির্বাচন হচ্ছে, আপনি দেখেন কোথাও নির্বাচনের কোনো আমেজ দেয়, কোথাও নির্বাচনের কোনো উৎসাহ, কোথাও কোনো মানুষ বলছে না বাংলাদেশে সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে। বলছে আন্তর্জাতিকভাবেও এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক যে গোষ্ঠী, আন্তর্জাতিক জাতিসংঘ মতো সংগঠনও কিন্তু বলছে। আগে নির্বাচন দরকার, আগে তো কিছুই বলতো না। আপনি আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, আমেরিকান যে কংগ্রেসম্যান কি সিনেট থেকে কথাবার্তা, 5 জন কংগ্রেসম্যান তারা লিখিত আকারেই বাংলাদেশে পাঠিয়েছে। তারা বলেছে এটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া দরকার এবং অংশগ্রহণ নির্বাচন হওয়া দরকার শান্তি সম্প্রীতিতে, মানে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে এবং তাদের এবং ধর্মীয় সংখ্যালঘুদেরও ভোট দেওয়ার অধিকার, ভোট কেন্দ্রে যেয়ে তাদের নিরাপত্তা দিতে হবে। এটাই তো নির্বাচন, শুধু ভোট দেওয়াটাই তো বড় কথা না। নির্বাচনে ভোটার যাবে,
ভোট দিবে, ভোট দিয়ে বাড়ি ফিরে এসে সে শান্তিতে থাকতে হবে, নিরাপত্তা বোধ করবে, সেটাই তো নির্বাচন। সেই নির্বাচনের অবস্থা তো বাংলাদেশে নেই, সেই অবস্থা তো এই অবৈধ দখলদার সরকার করেনি। আর চাইলেই নির্বাচন কমিশন 1 মাসে 1.5 মাসের ভিতরে ওনারা সব গ্যারান্টি দিয়ে দিবে, তার পরিণতি তো আমরা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ভোগান্তি দেশের মানুষ হচ্ছে। তার পাশাপাশি আপনি আসুন, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথের মহাসচিব, কমনওয়েলথের অর্গানাইজেশন যারা আছেন সেখানে কাজ করছেন, তারা এসে ভিজিট করে তারা মতামত দিয়েছে এবং হিউম্যান রাইটস থেকেও কথা বলছেন, মতামত দিচ্ছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে, অ্যামনেস্টি বিভিন্ন অর্গানাইজেশন, তারা অভিমত দিচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আর আমাদের নিকট প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতবর্ষের শুরু থেকেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সরকার কাঠামো ফিরে আসা দরকার, একটি অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া দরকার, এবং সেই নির্বাচিত সরকারকে স্থিতিশীল বাংলাদেশ গড়বে এবং তারা এগিয়ে যাবে। তাদের সাথে ভারতের গণতান্ত্রিক সরকার মিলে তারা একযোগে বাংলাদেশকে সাথে তারা অতীতের ন্যায় আরো সুদৃঢ় বন্ধন সৃষ্টি করে এই দক্ষিণ পূর্ব এশিয়া একটি শান্তি, সম্প্রীতি, উন্নতি, অগ্রগতির রাষ্ট্র গড়ার তারা প্রত্যয় ব্যক্ত করেছে। এরকম এক অবস্থাতে আপনি ইংল্যান্ড থেকেও আপনি বলতে পারেন যে এখন তারাও কিন্তু ইংল্যান্ডের কমন্স সভায় সদস্যরা, পার্লামেন্ট মেম্বাররা, এমনকি আপনার টরি দল থেকেও বব ব্ল্যাক তিনি কিন্তু বাংলা পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। ইভেন কানাডার পার্লামেন্ট, অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সহ বিভিন্ন দেশে কিন্তু এখন আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন। অন্তর্ভুক্তিমূলক ইলেকশন মানে কি? সব দলই তো আছে, শুধু নাই আওয়ামী লীগ, সব দলই তো আছে, জামাত, শিবির, বিএনপি সহ যারা, বিএনপি আর জামাতে এপিটার ওপি, তারা সবাই আছে, নাই আওয়ামী লীগ। নাই কে? 14 দল। নাই কারা? যারা গণতান্ত্রিক। নাই কোন দলগুলো? যারা মুক্তিযুদ্ধের পক্ষে, বীর মুক্তিযোদ্ধা, তারা নেই। তো এটা তো কোনো নির্বাচন হলো না। সুতরাং সবাই, সারা বিশ্ব এখন চায় অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক। এর অর্থটা কি? আওয়ামী লীগ কি চায়? মুক্তিযুদ্ধের পক্ষের নির্বাচনটা তারা থাকুক, অংশগ্রহণ করুক, রায়টা জনগণ নেই। জনগণ সিদ্ধান্ত নিবে, নেওয়ার মালিক জনগণ, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত কাকে তারা দেশ পরিচালনা করবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশের মালিক হলো জনগণ। সেই জনগণের এখন এবারের যেই তথাকথিত নির্বাচন হচ্ছে বা আয়োজন করার যে পায়তারা চলছে, এতে মানুষ কিন্তু বিশ্বাসী না, যে কারণে মানুষ বিশ্বাসই করতে পারে না বাংলাদেশে আদৌ কোনো নির্বাচন হবে। আর এই নির্বাচনে আন্তর্জাতিক বৈধতা পাবে না এবং আভ্যন্তরীণভাবে বাংলাদেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য নির্বাচন, সেটা তো ফুটে উঠেছে। যে কারণে আমরা মনে করি, আওয়ামী লীগ মনে করে যে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনে বিশ্বাস করি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এটা আমার চাওয়া পাওয়ার ব্যাপার না, এটা আওয়ামী লীগের ব্যাপার। এটা তো আমাদের সাংবিধানিক অধিকার, এটা আমাদের গণতান্ত্রিক কাঠামোতে, এটা আমাদের রাইট, এইটা বাংলাদেশের জনগণের অধিকার। এই অধিকারকে বঞ্চিত করে যদি কোনো মানে উদ্দেশ্য সাধনের জন্য, সিলেকশন করার জন্য, অথবা একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে সেই ক্ষমতায় মাথায় বসে থাকবেন একজন তথাকথিত, যিনি বেআইনিভাবে যত অন্যায় অবিচার করে যাচ্ছে, সেই ফ্যাসিস্ট সরকার, তার ক্ষমতাকে আর এক বা ভিন্ন প্রক্রিয়ায় সিলেকশন করে তিনি ওটার মাথায় বসবেন, অন্য কিছু ক্ষমতার ভাগ বাটোয়ারা করবেন, সেই ধরনের পরিকল্পনা নিয়ে যে আগাচ্ছে, এটা তো নির্বাচন হলো না। এই নির্বাচনে বাংলাদেশ জনগণও যাবে না, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী, সমর্থক এবং আমাদের যে প্রায় 7 কোটির কাছাকাছি ভোটার আছে, এরাও ভোট কেন্দ্রে যাবে না। তো সে কারণে এই নির্বাচন তো জনমত প্রতিফলিত হবে না, এটা প্রশ্নবিদ্ধ হবে, আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে। সেই কারণে জনগণ ঠিকই মনে করতেছে এখানে নির্বাচন হচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমাদের ভোটাররা, আমাদের সমর্থকরা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থকরা, 14 দলের সমর্থকরা, আরো অন্যান্য দল যারা নির্বাচন করার মতো জনমত আছে,
কম হোক বেশি হোক আছে, তারা যারা ইলেকশন করতে পারবে না তারা ভোট কেন্দ্রে যাবে না, তো নির্বাচন হবে না। এবং এটাই হলো ব্যাপার। এবং আওয়ামী লীগ পরিষ্কার, আমরা ইলেকশন করতে চাই, আমরা ইলেকশনের দল, নির্বাচন করি, নির্বাচনে জনমত আমাদের পক্ষে আসে। আমি বললাম যে যদি কেউ যদি বলে, কোনো দল যদি মনে করে, জামাত ইসলাম যদি বলে আওয়ামী লীগের জনমত নাই, সেটা প্রমাণ হোক ভোটে। বিএনপি যদি সেটাই বলে জনমত আওয়ামী লীগের সাথে নেই, সেটা প্রমাণ হোক, ভোটে আসে, শান্তিপূর্ণ ভোট হোক, লেভেল প্লেইং একেবারে ফিল্ড একেবারে সমান থাকবে, হ্যাঁ, নির্ভয়ে একেবারে ভোটার আসুক। বললেই তো হবে না সেটাই আওয়ামী লীগের ভোট ব্যাংক নষ্ট হয়ে গেছে, আওয়ামী লীগের আগের মতো জনসমর্থন না, মুখের কথা তো না। জনগণের পরীক্ষা হোক, পরীক্ষা হোক ভোটের ময়দানে। আমরা সেই একে- নির্বাচনের জন্য প্রস্তুত। একেবারে একেবারেই নির্বাচনের জন্য একেবারেই খুব একেবারেই খুব খোলাসা করে বলেছেন, এটাই সত্যি। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, তারা কিন্তু জুলাইতে বলেছিল কোটা এবং নির্বাচনের অধিকার চায়, কিন্তু তারাই এখন আসলে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করছে। যাক, আমি যে প্রশ্নটা এখন করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি তো বললেনই বাংলাদেশ আওয়ামী লীগ আসলে সেই চ্যালেঞ্জটা নিতে চায়। আমরা কিছুদিন আগে একটা খুব সংবাদ, সবাইকে খুব আলোড়িত, খুব আলোচিত একটি সংবাদ, আমাদের বঙ্গবন্ধু কন্যা তিনি এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকেও এই বার্তাটি বেশ জোরালো ভাবে এসেছে। আপনি নিজেও আমাদের অনুষ্ঠানে এর আগেও বলেছেন। তারপরও প্রসঙ্গটা যেহেতু বঙ্গবন্ধু কন্যার মুখ থেকে এসছে এবং আপনাদের আওয়ামী লীগের পেজ থেকেও এসছে, যে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যতের নেতৃত্বে নতুনদেরকে প্রাধান্য দেওয়া হবে এবং নতুনরাই এগিয়ে আসবে। এটা যদি একটু ছোট্ট করে বলতেন, আমাদের অনেক তৃণমূলের যোদ্ধা, জয় বাংলার সৈনিক যারা লড়াই করছে, তাদের খুব আগ্রহের এই প্রশ্নটি, তাদের পক্ষ থেকে আমি প্রশ্নটি করছি। এটা খুব ভালো প্রশ্ন, সময় উপযোগী। এবং তরুণদেরকে প্রাধান্য দেওয়া, তরুণদেরকে গুরুত্ব দেওয়া, রাজনীতিতে, রাজনীতির ময়দানে, নেতৃত্বে তাদেরকে জায়গা করে দেওয়া, এটা তো প্রবীণদের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের নেত্রী যেটা বলেছেন যথার্থ বলেছেন, এবং এটা সময়ের চাহিদা। এবং আমরাও মনে করি বঙ্গবন্ধু কন্যা যেটা বলেছে তা বাস্তবায়নের জন্য আমাদেরও সে দায়িত্ব, তার পাশে থেকে তাকে সহযোগিতা করা এবং তরুণদেরকে, নবীনদেরকে, আগামীর ভবিষ্যৎ, যারা যারা আগামীর ভবিষ্যৎ গড়বে, সেই ছাত্র, তরুণ, নবীন, ছাত্র শক্তি, তরুণ শক্তি, যুব শক্তিকে কাজে লাগানো, মেধাবীদের কাজে লাগানো, যারা নেতৃত্বে দিয়ে যোগ্যতা প্রদর্শন করতে পারে, সততা, নিষ্ঠা, বঙ্গবন্ধুর আদর্শ, বাংলাদেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেমিক, সৎ, সাহসী, এবং যারা কন্ট্রিবিউট করতে পারে দেশের উন্নয়ন অগ্রগতিতে, তাদেরকে তো জায়গা অবশ্যই দিতে হবে এবং আমরা দেওয়ার জন্য প্রস্তুত। এবং তাদেরকে নেতৃত্ব, যে যেখানে প্রয়োজন, যার যেখানে যোগ্যতা আছে সে সেভাবে কাজ করবে। কারণ একটি দেশ পরিচালনা তো সহজ কথা না, শুধু কয়েকজন নেতা দেশ চালাতে পারে না। দেশ পরিচালনা করতে হলে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে যেমন দরকার যোগ্য নেতৃত্ব, দৃঢ় নেতৃত্ব, যেমন আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তার দৃঢ়তা, সততা, তার দক্ষতা, তার অভিজ্ঞতা, তার যে ভিশনারি মানুষ, যিনি ভিশনারি নেতা, স্বপ্ন দেখেন এবং স্বপ্ন পূরণের মতো, বাস্তবায়নের মতো সক্ষমতা তার আছে, তিনি করেছেন, পেরেছেন, উনি পারবেন। এটা হলো যে প্রথম কথা। তারপরে তার সাথে যদি তার টিমটা যদি হয় দক্ষ, সৎ, সাহসী, তরুণ এবং সবুজে ভরা, কাঁচা তরুণ নবীনদেরকে, যারা বোদ্ধা, তাদেরকে নিয়ে এই টিম যদি কাজ করে, অবশ্যই আমি মনে করি বাংলাদেশের যে দেশরত্ন শেখ হাসিনার গত 2009 সাল শুরু থেকে মানে যে 16 বছর দেশ পরিচালনা করেছেন, সেই জায়গায় আমরা যে অগ্রগতি হয়েছে, সেই অগ্রগতির ধারাবাহিক বিগত 16 মাসের যে ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষতি হয়ে গেছে, ব্যাপক ধ্বংস হয়ে গেছে, পিছিয়ে গেছে, চুরমার করে দিয়েছে। সেই জায়গা থেকে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো এবং অচিরেই আমরা আবার উন্নয়ন, অগ্রগতি, এগিয়ে চলার
বাংলাদেশ বিশ্বসভায় আমাদের মর্যাদা সম্মানের জায়গাটি এই তরুণদেরকে, নবীনদেরকে এবং প্রবীণদের অভিজ্ঞতা সংমিশ্রণেই তো একটি দেশ পরিচালনার যদি লিডারশিপ থাকে, গড়ে ওঠে, তো সেটা তো এগিয়ে যাবেই। এবং সেই এগিয়ে যাওয়ার জন্য তো আবার হিংসা, বিদ্বেষ অথবা একে অপরের প্রতি আঘাত, হত্যা, লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেওয়া এবং যেখানে সেখানে মব সন্ত্রাস করা, আদালতের বিচারকের লাঠির ভয় দেখিয়ে পদত্যাগে বাধ্য করা, আদালতে এজলাসে ভিকটিম যখন আসে, রাজবন্দী হোক আর সে চোর হোক আর যাই হোক, মানুষ তো যখন আদালতের কাছে আসে, আদালতের সামনে যখন কারাগারে বন্দী থাকে, কারাগারের ভিতরেও যেমন তার নিরাপত্তা দিতে হবে, চিকিৎসা, খাদ্য এবং মানবাধিকার রক্ষা, মানবাধিকারটাকে সংরক্ষণ যেমন করতে হবে, একইভাবে আদালতে যখন আসবে, আদালতের বিচারক, আদালতের আইনজীবী থেকে আরম্ভ করে সেখানেও তার নিরাপত্তা দিতে হবে। কিন্তু সেটা নেই, ধ্বংস করে দিয়েছে দেশের আইনের শাসন। এইগুলো থেকে বেরিয়ে আসতে হলে, আমি বেরিয়ে আসার জন্য আমি মনে করি বাংলাদেশটাকে আবার গড়ে তুলতে হলে এবং বাংলাদেশের মানুষের পছন্দের সব বিবেচনায় এখন বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিশ্বাস করে এবং পছন্দ করে, মনে করে এই বাংলাদেশ আমাদের ঘুরে দাঁড়াতে হলে, বাংলাদেশকে এগিয়ে যেতে হলে দেশরত্ন শেখ হাসিনা প্রয়োজন এবং তাকে যত দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা যায় ততই আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব। সেই ঘুরে দাঁড়ানোর পথে আমি মনে করি তরুণদেরকে সর্বাধিক গুরুত্ব দেওয়া, নেতৃত্বে নিয়ে আসা এবং তাদের মেধাকে কাজে লাগানো, এটা আওয়ামী লীগের পরিকল্পনা। এটা সবসময়ই ছিল, অতীতেও আপনি দেখবেন, অতীতেও তাই, হ্যাঁ, গুরুত্ব আরো বেশি বেশি করে দেওয়া দরকার। এটা আওয়ামী লীগ সবসময় বাস্তবতার সাথে, পরিবর্তনের সাথে, সময়ের সাথে তাল মিলিয়ে চলা দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ পুরানো বুদ্ধি, পচা বুদ্ধি অথবা সেই কারো দালালি করার অথবা কারো পদলিহী দল নয়। আওয়ামী লীগ আত্মপ্রত্যয় বিশ্বাসী মানুষদের, তরুণদের, যুবকদের নিয়ে গড়ে ওঠা দল। এই দল পরাজিত হয় না, এ দল এগিয়ে যায়। পরাজয়ের বাধা মুখোমুখি হয় শত্রু অথবা গণতান্ত্রিক শক্তি, স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কাছে, বিশ্বাসঘাতকতার কাছে, বিশ্বাসঘাতকদের কাছে। কিছু সময়ের জন্য আমরা হেরে গেলেও আমরা বাস্তবে আমরা আবার ঘুরে দাঁড়াই। এই ইতিহাস আওয়ামী লীগের আছে, এই ইতিহাস বাংলাদেশের মানুষ জানে এবং বাংলাদেশের মানুষ সবসময় সেই আওয়ামী লীগের সাথে কারণেই আছে। একদম। আমরা একেবারেই শেষের দিকে আপনাকে মানে আরেকটা প্রশ্ন করতেই চাই। এই প্রশ্নটাও আমাদের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রায় সম্মুখীন হই, এই প্রশ্নগুলো ইনবক্সে আসে যে এরকম প্রশ্ন, তারা উত্তর জানতে চায়। প্রশ্নটা যদি এরকম ভাবে করি, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যখন, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার যখন ক্ষমতায় ছিল দীর্ঘ সময়, সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা, কর্মী, এমপি, মন্ত্রী বা প্রশাসক কেউ যদি কোনো ভুল বা কোনো দায়িত্বহীনতা, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো অপরাধ করে থাকে বা কোনো অন্যায় করে থাকে বা কোনো অবহেলা করে থাকে, আপনারা যদি জনগণকে সাথে নিয়ে ভবিষ্যতে কখনো ক্ষমতায় আসতে পারলে, সরকার গঠন করতে পারলে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দলের পক্ষ থেকে বা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠনের পক্ষ থেকে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত, যদি এটা ব্যাপারে একটু কিছু বলেন। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। ধন্যবাদ। খুব সহজ প্রশ্ন, উত্তরও খুব সহজ, কিন্তু এটার দায়িত্ব, এটা বলার মতো, এটা যখন সরকার গঠন হবে তখন সেই সরকার প্রধান হিসাবে আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন উপযুক্ত ব্যবস্থা তিনি নেবেন, এই বিশ্বাস আমার আছে। এবং সেই জায়গাটি তো সরকারের প্রধানমন্ত্রী হিসেবে যিনি আসবেন, আমাদের নেত্রী, তিনি করবেন এবং করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ, দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। আর একটা কথা আমি এভাবে বলতে পারি আমার অবস্থান থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটা হলো ভুল অথবা অবহেলা
এটা দায়িত্ব পালনের ক্ষেত্রে এটা কোনো ভালো লক্ষণ নয়। অবহেলা কেন অথবা ভুল কেন হবে? ভুলের জন্য যদি কোনো ক্ষতি হয়, দেশের রাষ্ট্রের ক্ষতি হয়, সেটা তো অপরাধ। আপনি বলেছেন অপরাধ করলে আইন অনুযায়ী অপরাধের বিচার হবে। এটা এটাই হলো সত্য। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি মনে করি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেটা গড়ে তোলা হয়েছিল এখন আর নেই, ধ্বংস করেছে। আমরা আবার সেই জায়গাতে আমরা পুনঃপ্রতিষ্ঠা করব এবং সেই জায়গাতে কোনো অপরাধী যাতে ছাড় না পায়। এটা শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগেরও যদি কেউ অপরাধী তো অপরাধী, তার কোনো দল নেই। তার আওয়ামী লীগ, বিএনপি অথবা আপনার জাসদ অথবা জাতীয় পার্টি এটা নয়। অপরাধী তো অপরাধী, তারা আইনের সাংবিধানিক ভাবে ফৌজদারি অপরাধ করলে ফৌজদারি অপরাধের দায়ে তার বিচার হবে। বিচারটা হবে সম্পূর্ণ স্বাধীন এবং সেই বিচারের রায় মেনে নেওয়া হবে। মেনে নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদের সেই মানসিকতাও গড়ে তোলা, শুধু বিচারও করা হবে এবং মানসিকভাবেও ওই জায়গাটি আমাদের তৈরি করা খুবই জরুরি। মানসিকতা প্রস্তুত দ্বিতীয়টা হলো করা দরকার। দ্বিতীয়টা হলো যে খেসারাত কেন যাতে দেশ না দেয়, খেসারাত যাতে দেশের মানুষ না দেয়, সেটা তো যত্নের সাথে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। সেটা পরিপূর্ণভাবে যাতে সেটা হয়, তার জন্য আরো সচেতনতার সাথে দেশ পরিচালনা করতে হবে। দেশের মানুষের জবাবদিহিতা জায়গাটিকে খুবই পরিচ্ছন্ন রাখতে হবে। আমি মনে করি সবকিছুর পর আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। এই দলটি কিন্তু জনমতের ভিত্তিতেই কিন্তু এখনো টিকে আছে। এত বাধা বিপত্তি নিষিদ্ধ আওয়ামী লীগ, তারপরও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। কারণটা হলো জনগণের কাছেই আমাদের জবাবদিহিতা। আমরা কোনো শক্তিশালী অথবা কোনো লাঠি বাহিনী, অস্ত্রধারী বাহিনী অথবা কোনো সন্ত্রাসী জঙ্গিদের উপর ভর করে আওয়ামী লীগ চলে না। আওয়ামী লীগ জনমতের ভিত্তিতে যেহেতু পরিচালিত হয়, সে কারণে জনমতের কাছে জবাবদিহিতার জায়গাটি আরো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গড়ে তুলতে হবে। সেই জায়গার আমরা করতে দৃঢ় সংকল্পবদ্ধ এবং সেটা আমরা করব। এটা আপনি বলতে পারেন এটা আওয়ামী লীগের অঙ্গীকার এবং এটা আমরা অত্যন্ত সতর্কতার সাথেই আমরা প্রতিপালন করব। আর অনেকে বলে যে আওয়ামী লীগ কোনো কিছুই বলছে না, কেন বলতেছে না। এটা যারা বলে মন করা কথা। আমাদের রাজনীতি করার সুযোগ দিলে, সুযোগ না, আমাদের রাজনীতি করার আমাদের অধিকার, সেই অধিকার ফিরিয়ে দিলে আমাদের অধিকার হয়ে যায়। তো রাজনীতি আমাদের অধিকার, রাজনীতি করার অধিকার আমাদের দিতে হবে। ভোটে অংশগ্রহণ করার অধিকার আমাদের দিতে হবে। আমরা যদি আমাদের কোনো ভুল থাকে, আমাদের যদি কোনো থাকে, সমালোচনা তো থাকতেই পারে, ভুল তো হতেই পারে। মানুষের ভুল হয়, সরকারের ভিতরে তো মানুষই তো রাষ্ট্র পরিচালনা করে, এখানে তো কোনো আলাদা কোনো কিছু না। তো সেইখানে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আলোচনা পর্যালোচনা করেই তো সে হিসাব দায় দায়িত্ব আমাদের জনগণের কাছে জবাবদিহিতার জন্য, জনগণের কাছে আমাদের ভালো মন্দ তুলে ধরা এবং আমাদের নিজেদের ভিতরের আত্মোপলব্ধির জায়গাটাও আমরা তৈরি করা দরকার এবং সেগুলো আমরা আমাদের নেতাকর্মীরা করে। এবং আওয়ামী লীগই হলো বলবে হয়তো আমি আওয়ামী লীগের মানুষ, আমি তো বলবো, তারপরেও আমি তারপরও বলবো আওয়ামী লীগ কিন্তু জবাবদিহিতার আত্মসমালোচনা করার দল। আওয়ামী লীগ কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের গঠনতন্ত্র এখনো যেভাবে গণতন্ত্রের যে চর্চার যে ধারাবাহিকতা প্রতিপালিত হয়, বাংলাদেশে কিন্তু আর কোনো রাজনৈতিক দল নেই। সেই বিবেচনায় আমরা আমাদের জায়গাটা অত্যন্ত পরিষ্কার, স্বচ্ছ। আমরা ভুলকে অস্বীকার করি অথবা অন্যায়কে আমরা সমর্থন করি, এরকম দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী আমাদের আত্মসমালোচনা কিন্তু অনেক বেশি আমরা করি। আপনি দেখবেন অনেক বেশি আমাদের দলে হয়, এরকম আর কোনো দলে হয় না। আমরা এমন অনেক দল আছে, আমি নাম বলতে চাই না, যাদের অপরাধ, তাদের কর্মকাণ্ডে সারা দেশ না বিশ্বে ছড়িয়ে গিয়েছিল। তাদের
মানে অতীত কর্মকাণ্ড নিয়ে বিশ্বে ছড়িয়ে গেছে, এখনো শেষ হয়েছে বলে যেটা বলার চেষ্টা করে শেষ হয়, এটা সময় বলে দেবে। কিন্তু তার কোনো সমালোচনা কিন্তু ওই দলগুলো ভিতরে কখনোই কোনো একটা মাঠ পর্যায়ে তৃণমূলের একজন মানুষ করে না। কিন্তু আওয়ামী লীগ একটি ভিন্ন মাত্রার দল, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা সবসময় আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, এটা কিন্তু চলছে। এটা আওয়ামী লীগকে আরো শক্তিশালী হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য, আওয়ামী লীগের নেতাদেরকে আরো সতর্ক হওয়ার জন্য, জবাবদিহিতার জায়গাটি যাতে সবসময় মাথায় থাকে, এই জায়গাগুলো কিন্তু আওয়ামী লীগের ভিতরেই আছে। সুতরাং আওয়ামী লীগকে জনগণের হৃদয়ের কাছাকাছি, মানুষের হৃদয়ে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আছে, থাকবে। আওয়ামী লীগকে ঘোষণা দিয়ে, নিষিদ্ধ ঘোষণা করে, নির্বাচন থেকে বাদ দিয়ে যারা বাংলাদেশে নির্বাচন করতে চায়, অথবা আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা দেশ পরিচালনা করার নামে দেশে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে, সেই জায়গাতে আওয়ামী লীগের দিকেই মানুষের ঝোঁক, মানুষের ভালোবাসা, সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো বছরের এই প্রথম দিনে সবচেয়ে আশার কথা, সবচেয়ে সুন্দর কথা, সেটা হলো বাংলাদেশের মানুষ শান্তি, সম্প্রীতি এবং উন্নতি, অগ্রগতি চায়। সেই অগ্রগতিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষটি হলো দেশরত্ন শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক এবং বাংলাদেশ এগিয়ে যেতে পারে, এই বিশ্বাসের জায়গাটি যেভাবে তৈরি হয়েছে, সেই জায়গাটি আমি মনে করি নতুন বছরে আমরা বলতে চাই, আমরা সেই জায়গাটি আরো দ্রুত গতিতে মানুষের প্রত্যাশা পূরণের জন্য, বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার জন্য, বাংলাদেশের মানুষের, বিশেষ করে হতদরিদ্র মানুষ, তৃণমূলের মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ যারা কষ্টে আছে, যাদের প্রতিটি মুহূর্ত, যারা দুবেলা খেতে পারে না, ক্ষুধার যন্ত্রণা, কর্মহীন মানুষের কষ্ট, যারা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কারাগারে বন্দী, তারা সেখানে চিকিৎসা পাচ্ছে না, খাবার ঠিক মতো দেওয়া হয় না, তাদের যে হিউম্যান রাইটস বলতে যে বিষয়, তার ন্যূনতম সেখানে রক্ষা। একইভাবে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মব সন্ত্রাস তাপিয়ে বেড়াচ্ছে, হত্যা করা হচ্ছে, পিটিয়ে মারছে, প্রতিদিন মারছে। শুরুতেই আপনি বললেন আইনজীবীকে পিটিয়ে মারে, জানাজায় অংশগ্রহণ করতে গেছে, সেই জানাজার ভিতর থেকেও মব সন্ত্রাস হয়, একাধিক মব সন্ত্রাসের খবর আমরা পাচ্ছি। এটা খুবই দুঃখজনক। এই অবস্থা থেকে তো দেশকে ফিরিয়ে আনতে, ঘুরে দাঁড়াতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশে মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আরো বেশি স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়ামী লীগের সহ প্রতিটি নাগরিকের এগিয়ে আসতে হবে। এবং এই নতুন বছর হোক পরিবর্তনের, নতুন বছর হোক ঘুরে দাঁড়াবার, গণতন্ত্র ফিরে পাবার এবং গণতান্ত্রিক বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত সেই, যেটা তিনি ঘোষণা করেছিলেন যে আমরা একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা সেই স্বপ্ন পূরণের জন্য গোটা জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই প্রত্যাশা রেখে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ, আদাব জানিয়ে সবাইকে কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জি, অনেক ধন্যবাদ নাসিম ভাই আপনাকে।